যেটা বলবো, আমরা এর আগের ক্লাসে ডাচেস সম্পর্কে বলছিলাম, কার্ডিনাল ফার্দিনান্দ তাদের সম্পর্কে বলছিলাম যে তাদের বাবা তাদের জন্য অনেক সম্পদ রেখে যায়, তো তারা পায়। এর ভিতরে ডাচেসের যে হাজবেন্ড থাকে সে ছিল ডিউক অফ মালফি, মালফির ডিউক ছিল। তো তার হাজবেন্ড অনেক বড় লোক থাকে, কিন্তু দেখা যায় এই ডাচেস অল্প বয়সে বিয়ে হওয়ার পর বিয়ে 6 মাসের মধ্যে তার হাজবেন্ড মারা যায়। তো অল্প কয়েকদিন হচ্ছে বিয়ে হয়েছে, এখনই মারা গেছে। তো দেখা যায় তার হাজবেন্ডের যত সম্পত্তি ছিল এবং মালফির সে ডিউক ছিল, এখন তার ওয়াইফ সেই মালফির ডাচেস হয়ে গেছে। তো তার ওয়াইফের অনেক সম্পত্তি হয়ে যায়। তো দেখা যায় এই কার্ডিনাল আর ফার্দিনান্দ তারা যে দুই ভাই, এই দুই ভাই আইসা, এই দুই ভাইয়ের মধ্যে একটু সমস্যা। কি সমস্যা? ফার্দিনান্দ হলো একটু হট টেম্পার্ড লোক, মানে মাথা সবসময় গরম থাকে, ঠিক আছে, যে কিছু বলছে রাগান্বিত একটু বেশি থাকে, খারাপ। দুই ভাই খারাপ, দুই ভাই জমজ, কিন্তু তার রাগ অনেক বেশি, সে দেখা দেয়, হট টেম্পার লোক। সে থাকে কোথায়? রোমে। ইটালির 3টা জায়গার কথা পাবা এখানে, মালফি, মিলান, রোম, আরেকটা হলো অ্যানকোনা, এটা একটু পরে আসবে। তো বলতেছে কার্ডিনাল মিলানের একটা ডিউক, ফার্দিনান্দ হলো রোমের একটা রাজ্য ক্যালাব্রিয়া, সেইটার ডিউক, আর ডাচেস তো মালফির ডাচেসি। তো তারা দুই ভাই, তাদের আবার অর্থের প্রতি লোভ বেশি, ঠিক আছে। তো তারা দুই ভাই আইসা ডাচেস রে, এখানে কিন্তু ইনফরমেশন দিয়ে দিছি, কার্ডিনালের কিন্তু আরেকটা নাম আছে, সে ডিউক অফ অ্যারাগন বলে, তাকে ডিউক অফ ক্যালাব্রিয়া বলে। তারপর ডাচেসের আরেকটা নাম আছে নাকি, ওইটাও বলছি। ফার্দিনান্দেরও আরেকটা নাম আছে, সেটা বলছি। তো এগুলা মাথায় রাখবা। বোজোলার কিন্তু আরেকটা নাম আছে, ড্যানিয়েল বোজোলা। তারপর অ্যান্টনিওর আরেকটা নাম আছে, ঠিক আছে। এগুলা ব্রিফ কোশ্চেন হিসেবে আসতে পারে। গেল। এবার আসো এই জায়গায় একটু পরিচয় দেই। ডাচেস তো চিনি আমরা, ডাচেসের স্টিওয়ার্ড মানে কি? আমরা বলি গোমস্তা। গোমস্তা কি? যে ডাচেস তো মেয়ে মানুষ, তার এই যে সবকিছু অ্যাকাউন্ট, যে হিসাব নিকাশ করা, এই জায়গায় বাজার সদাইয়ের ব্যাপার দেখা, সবকিছু ঠিক আছে কিনা, এই সবকিছু দেখাশোনা করে কে? অ্যান্টনিও। এবং অ্যান্টনিও এতদিন ফ্রান্সে ছিল, সে প্রায় 2 বছরের মতো ফ্রান্সে ছিল। ওইখান থেকে আবার আসছে, ওইখানে রাজনৈতিক অবস্থা, এই বিভিন্ন জিনিসগুলা দেখে আসছে। ডাচেসের বিশ্বস্ত, আচ্ছা, অ্যান্টনিওর এক ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ড যাকে বলে, ডেলিউ। এটা মাথায় রাখবে, অ্যান্টনিওর বেস্ট ফ্রেন্ড ডেলিউ। এই ডাচেসের একটা মেইড ছিল। মেইড মানে কি? তার বিশ্বস্ত কিছু থাকে না, কর্মচারী, এরকম টাইপের। এই ক্যারিওলা হলো ডাচেসের মেইড। আর এই 3টা চিলড্রেন হলো ডাচেসের পরে চিলড্রেন হয়েছে আর কি, এইগুলা। এদিকে কার্ডিনাল ফার্দিনান্দ, এরা দুই ভাই ছিল, দুইটাই খুব খারাপ। ফার্দিনান্দ হলো হট টেম্পার্ড লোক, কিছুতে কিছু হইলে, যে একটা না, কিছু মানুষ আছে খালি রাইগা যায়, একটু বললে রেগে যায়, এরকম একটা মানুষ ফার্দিনান্দ। কার্ডিনাল হলো কোল্ড ক্যালকুলেটেড ইভিল। কি বলছি? কোল্ড ক্যালকুলেটেড ইভিল মানে শান্ত মাতার শয়তান, এক কথায়। সে ফার্দিনান্দের মতো এত খেপে না, সে চুপিসারি থাকে, থাইকা এমন ভাবে ধরে, এগুলো হলো নিমচা শয়তান বলি আমরা, এরকম টাইপের, ঠিক আছে। এখন আশেপাশে আছে, দেখবা অনেকে আছে যে এরকম, যে উপর দিয়ে কিছু বলে না, ভিতর দিয়ে এমন প্যাচ লাগায় থুয়ে দেয় যে পারবা না। এরা লাগাননি তো এই রাগটা প্রকাশ করে না, রাগটা ভিতরে রেখা খুব ভালোভাবে অ্যাটাক করে। এরকম হলো কার্ডিনাল, তারা দুই ভাই। হ্যাঁ, বোজোলা হলো, এখানে বলি, এই বোজোলা হলো একটা ব্যক্তি যে কিনা মনে করো একটা আর্মির জেনারেল ছিল, এরকম টাইপের একজন। তো এই বোজোলা আরে কার্ডিনাল একটা ইয়াতে পাঠায়। তো ওইখানে যাওয়ার পর সে দেখা যায় একটা লোকের মারছে, বা এরকম একটা মার্ডারের ইয়া আসে তার উপরে, এবং সে 7 বছর এটা সাজা ভোগ করে। তারপর এক ব্যক্তির মাধ্যমে সে ছাড়া পায়, তারপরে ফার্দিনান্দ তারে হেল্প করে। এই বোজোলাকে আমরা এখানে অ্যান্টাগনিস্ট, খারাপ ক্যারেক্টার দেখবো, যে সেই ডাচেসকে হত্যা করবে, সে অ্যান্টনিওকে হত্যা করবে, সে তাদের দুই ভাইয়েরই হত্যা করবে, সে সবাইরই হত্যা করে ফেলবে, এবং সে নিজেও শেষে মারা যাবে। তো সে একটু গ্রিডি ছিল, লোভী ছিল। তারপর সে একটু কি বলা যায়, তার সম্পর্কে আরো কিছু বলে দিই। গত ক্লাসে তো বলছি, এটা বলা লাগবে না, তাও আবার একটু বলে দিই।
ওই বোঝলা সম্পর্কে লেখেন এই জায়গায়। যাই হোক, কালকে তো লেখা দিছিলাম, আবার একটু বইলা দিই যে সে তার যত ইভিল ক্যারেক্টার আছে, ঠিক আছে, এই জিনিসগুলো তার মধ্যে তুমি পাবা। আর তাকে খারাপ ক্যারেক্টার হিসাবে এখানে শো করা হয়েছে, ঠিক আছে। সে ইলিসিট রিলেশনশিপ এইটাতে আছে, একটু স্যাসা টাইপের এমন আছে, এটাকে তাকে বলা হইতো। এবং সেই গল্পে স্পাই হিসেবে কাজ করছে, কাদের? ফার্দিনান্ড কার্ডিনালের স্পাই হিসেবে কাজ করছে, তার বোন কি করে এটার খবর তাদেরকে সাইনা দেয়। তো শুরুতে বোঝলা কিন্তু খারাপ থাকে না, সে নীতিবান লোক থাকে এবং তার অ্যাটিটিউড, তার এই জিনিসগুলা অন্যদের থেকে আলাদা। সে একটু হিংসা করে মানুষকে, সে নিজেরে দেখা গেছে ফার্দিনান্দ তারে বাঁচায় আনছে ঠিকই, আনার পরে ফার্দিনান্দ তারে যা সব খারাপ কাজ করায়। তারে প্রথমে টাকা দিতে চাইছে, সে কিন্তু টাকা নিতে চায় না, কারণ সে খারাপ কাজ করতে হবে এই কারণে। কিন্তু পরবর্তীতে বিশাল টাকা বলার পরে বোঝলা কিন্তু কাজটা করে। তো এই কারণে শেষ পর্যন্ত গ্রিডি বলা হয়েছে এবং শেষে সে অনুতপ্তও করে। তাকে এখানে খারাপ ক্যারেক্টার দেখানো হবে, বাট গল্পে যদি তুমি পড়ো তো শেষে কিন্তু সে নিজেকে অনুতপ্ত করে যে আমি এই কাজটা কেন করলাম। সে নিজেই নিজের ভুল বুঝতে পারে একটা সময় এসে। তো যাই হোক, সে প্রথমে ভালো ক্যারেক্টারই ছিল, কিন্তু তারে ওই যে বললাম না, তাদের কাজ করতে গিয়ে তারে শাস্তি পাইতেছে, প্রায় 7 বছর সে খাটছে। খাটার পরে এক যোদ্ধা হিসেবে পরে তারে বাঁচাইছিল। তো এই যে 7 বছর যে খাটছে, এই সময় মানুষদের আচার ব্যবহার এবং ওই জায়গায় থাকতে থাকতে সে তার মধ্যে হিংসা পরায়ণ, তারপর তার মধ্যে লোভ, এই ব্যাপারগুলো আইসা করছে। বুঝতে পারছো? আর কি সে কাউরে ওই যে পা চাটায় যেমন না, চাটুকারিতা এরকম পছন্দ করে না, সে কাউরে খারাপ খারাপই বলে দেয় মুখের উপরে, এরকম একটা ক্যারেক্টার আর কি। তো যাই হোক, সে এখানে খুব অ্যান্টাগনিস্ট, মানে একদম শত্রুর ক্যারেক্টার এরকম ভাবে প্লে করছে। এই জায়গায় হলো জুলিয়া। জুলিয়া হলো ক্যাস্ট্রাসিউ হলো একটা জমিদার, ঠিক আছে, জমিদারের বউ সে। তো এই জুলিয়ার সাথে আবার অনেকের ইলিসিট সম্পর্ক। সে হলো তার রিয়েল ওয়াইফ, কিন্তু রিয়েল ওয়াইফ হলো এই জুলিয়ার সাথে কার্ডিনালের একটা সম্পর্ক আছে, ঠিক আছে, মিস্ট্রেসের সম্পর্ক। তারপর এই জুলিয়ার সাথে ড্যালিউর একটা সম্পর্ক হয়। এই জুলিয়া আবার বোঝলার সাথেও কি করে সম্পর্ক করে, মানে একটু খারাপ মেয়ে টাইপের আর কি ছিল। তো যাই হোক, এই হলো যে আমাদের কিছু ক্যারেক্টার। এরপরে আরো ক্যারেক্টার পাবো, 8টা পাগলরে পাবো এখানে, এগুলো আস্তে আস্তে আসবো। তবে এবার আমরা একটু গল্পটাকে বলি, ঠিক আছে। এরপরে তো গল্পটা যখন শুরু হয়, আমরা দেখি এই সময় অ্যান্টনিও ফ্রান্স থেকে ফিরে আসছে। আসার পর এই ড্যালিউ তার বন্ধুরে বলতেছে, কি বন্ধু, তুমি অনেকদিন পরে আসলা, ফ্রান্সের একদম পুরা গেট আপ নিয়ে নিছো, ঠিক আছে, যে তোমার চাল চলন পুরা ফ্রান্সের মতো মনে হচ্ছে। আচ্ছা, তোমার চাল চলন কি পুরা ফ্রান্সের মতো মনে হচ্ছে, অ্যান্টনিও বলতেছে। তো অ্যান্টনিও বলে যে ওইখানে রাজনৈতিক অবস্থা কেমন? তো অ্যান্টনিও বলতেছে ইতালির মতো এত জঘন্য না, বা এই শহরের মতো এত জঘন্য না। ফ্রান্সের যে রাজা রাজ্য শাসন করে খুব চমৎকার ভাবে শাসন করে, এবং সে তার মন্ত্রী পরিষদে কোন কারাপ্টেড লোক রাখে না। ফ্রান্সের রাজার মতে যে যদি কোর্টের মধ্যে দুর্নীতি পরায়ণ লোক থাকে, বা যারা শাসন করে তাদের মধ্যে যদি দুর্নীতি পরায়ণ লোক থাকে, তাইলে এই জিনিসটা হলো ঝর্ণার মতো অনেকটা। ঝর্ণার পানির উপর থেকে পড়ে না, এই ঝর্ণার পানি কিন্তু অনেকে পান করে, ইউজ করে। তো বলতেছে ঝর্ণার পানিতে যদি বিষ দিয়ে দেওয়া হয়, এই বিষটা সমস্ত জায়গায় ছড়ায় যাবে এবং সবাই এটার মধ্যে তারা কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। ঠিক দুর্নীতির ব্যাপারটাও হলো এরকম, যে আমার কোর্টে যদি কেউ দুর্নীতি করে, তাহলে ঝর্ণার মধ্যে বিষ দেওয়ার মতো, যে কোর্টটারে বুঝেছে ঝর্ণা যেখান থেকে পানিটা পড়ে সেটা। তো আমার যদি কোর্টে দুর্নীতি থাকে, তাহলে সারা দেশে দুর্নীতি ছড়াবে। এই কারণে সে যারা দুর্নীতিগ্রস্ত বা এরকম থাকে তাদেরকে তার কোর্টে জায়গা দেয় না, বা শাস্তি স্বরূপ তার অনেক ইয়ে করে। এবং সে একদম খুব আইডিয়াল কিং, এরকম বলতেছে অ্যান্টনিও। আর ইতালিতে তো তখন খারাপ অবস্থা, যে সব জায়গায় কারাপশন। তো এই জায়গা দ্বারা একটা স্টেটমেন্ট প্রকাশ পায় যে তখনকার সময়ে ফ্রান্সের শাসন ব্যবস্থাটা খুব ভালো ছিল, এটা কিন্তু ভিউজ আসে। তারপর তোমার এখানে ইতালির শাসন ব্যবস্থাটা কারাপ্টেড ছিল, এই জিনিসটাও কি একভাবে আমাদের সামনে তুলে ধরা হয়, বুঝতে পারছি। তো যাই হোক, এরকম কথোপকথনের মধ্যে আমরা দেখি ফার্দিনান্দ এন্ড বোঝলা তারা আসে। আসার পরে দেখা গেছে ফার্দিনান্দ বোঝলারে কিছু টাকা দেয়। টাকা দেওয়ার পরে বোঝলা বলে আমারে আর কোন ঘৃণ্য কাজ করাইতে বলেন, আমি টাকাগুলো নেব না, যে আপনি আমার একটা সময় উপকার করছেন, এই কারণে হয়তো আমি আপনার এখনো কি আছি, গোলাম আছে। আপনার ভাই আমারে কি করছে, আপনার ভাইয়ের জন্য আমার অনেক শাস্তি পাইতে দিচ্ছে, 7 বছর আমি ইয়া করছি।
2 বছর আমি আমার কোনো জামা কাপড় আলখাল্লা করে ঘুরছি, তাদের সাথে মিশা চলতে হয়েছে, আমি অনেক কষ্ট করছি, তো তাও আমি আপনার কি করতেছি, আপনার রেসপেক্ট দিতেছি, এটা আমার জন্য কতটা দুর্ভাগ্য। মানে সে আসলে পাচাটা এরকম ছিল না। তো ফার্দিনান্দ তারে বলে যে তোমার তা করতেই হবে। তো বোঝা পরে দেওয়া রাজি হবে। যাই হোক, তো এই যখন অবস্থা চলতেছে, তো এরা 2 ভাই আমরা দেখবো ডাচেসের এই মালফিতে যায়। মালফিতে যাওয়ার পরে গিয়ে তার বোনেরে অনেক বকাঝকা করে আসে, মানে বুঝাই দিয়ে আসে যে ডাচেসের হাজবেন্ড কিছুদিন আগে মারা গেছে, তো ডাচেসের বিশাল সম্পত্তি, আবার তার বাবার থেকে পাইছে আরো বেশি সম্পত্তি। তো যার কারণে তার 2 ভাই ডাচেস চায় না, তারা 2 ভাই যে ডাচেস বিয়ে করুক, কারণ ডাচেস যদি বিয়ে করে এই সম্পত্তি কে পাবে, তার হাজবেন্ড পাবে, তার ছেলে মেয়ে পাবে, ছেলে মেয়ে হইলে। তো তারা 2 জন মিলে বলে যে আমরা উচ্চ বংশের লোক, তুমি আর বিয়ে করো না। সেটা বলে যে তুমি যদি দ্বিতীয় বিবাহ করো, এইটা তোমাকে প্রস্টিটিউট হিসেবে দেখানো হবে। বুঝাইতে পারছি যে এইটা আমাদের রাজ্যের সম্মান হানি হবে, সো তুমি এই কাজটা করো না। এইটা যদি আমরা শুনি, এই ফার্দিনান্দ কি করে, তার বাবার একটা ছুরি ছিল, ড্যাগার বলে, ছোট ছুরি, এইটা দেখা ডাচেস, এইটা দিয়ে তোমার মাইক দিব, মানে মেরে ফেলবো। তো ডাচেস এগুলো বলে না, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি এরকম কিছু করব না। তো তারা 2 ভাই বুঝে তারা তাদের জায়গায় চলে যায়। তো ডাচেস এদিকে তার যে মেয়ের আছে ক্যারিওলা, তারে বলে বাইরে আমার যতই বলো আমি তো দ্বিতীয় বিবাহ করব, কারণ ডাচেসের বয়স অল্প, 18-19 হইব। এই অল্প বয়সের ভিতরে তার হাজবেন্ড মারা গেছে, এখন সে পুরো দেশ শাসন করবো, এত অল্প বয়সে শাসন করবো সে। আবার একটা তো আছে, মানুষের চাহিদা আছে, তারও তো একটা চাহিদা আছে, তারও একটা ছেলে মেয়ে, যে নারীদের সার্থকতা কি সন্তান, চাইল্ডে, তাই না? তারও তো এরকম ইচ্ছা হয়। তো এটা বলতেছে ক্যারিওলারে আমি তো বিয়ে করবো। তো ক্যারিওলা বলে যে আপনি যে বিয়ে করবেন, এই যে অনুষ্ঠান করবেন, এটা শুনলে আপনার বাড়িতে এসে সমস্যা করবে। তো ডাচেস বলে না, আমি ওরকম কাউরে বিয়ে করবো। তো দেখা যায় অ্যান্টোনিও এই ডাচেসের গোমস্ত হিসেবে কাজ করে, যে ডাচেস তো মেয়ে মানুষ, যে এই জায়গায় যত কিছু আছে চালানো, খরচ টরস যা আছে সবকিছু, বাড়ির গোমস্তা বলতে কি ম্যানেজার টাইপের। তো সে এই কাজটা করে। তো এবার অ্যান্টোনিও রে ডাকে যে কি হয়েছে, কি অবস্থা আমারে বলো। তো অ্যান্টোনিও গিয়া ডাচেসে বলতেছে এমন এমন যে এই অবস্থা। তো ডাচেস অ্যান্টোনিও রে বলে যে আমার যে এখন একটা অবস্থা, আমার তো উচিত এখন দ্বিতীয় বিবাহ করা। তো অ্যান্টোনিও বলতেছে হ্যাঁ আপনার তো উচিত, আপনি একা একা এই রাজ্য কিভাবে সামলাবেন, আর আপনারও তো একা ফিল হইতে পারে, আপনার ভাইয়েরাও তো আপনার সাথে থাকে না, তো একটা বিয়ে করা দরকার আপনার, আমি মনে করি। তো এরকম কথায় কথায় এই ক্যারিওলারে কিন্তু পর্দা লুকায় রাখছে। ডাচেস কিন্তু অ্যান্টোনিওরে পছন্দ করে, কিন্তু এটা যে বলবে সাহস পায় না। তো একজনের সাক্ষী রেখা তো বলতে হইব। তো ক্যারিওলারে পর্দার পিছে রাখছে রাইখা। তো ডাচেস অ্যান্টোনিওরে বলতেছে যে হ্যাঁ আমার তাহলে একটা দ্বিতীয় বিবাহ করা উচিত। তো অ্যান্টোনিও বলে হ্যাঁ আপনার করা উচিত। তো এরকম কথা বলতে বলতে তো অ্যান্টোনিওর চোখে কি জানি হয়। তো ডাচেস কি করে, তার আংটিটা তার চোখে মুছা দেয়, যে দেখো এটা আংটিটা দিলে তোমার চোখে লাল দাগটা কইমা যাবে, এরকম বলে। তো অ্যান্টোনিও বলে আরে আপনি কাজটা কেন করলেন? তো বলতেছে, ডাচেস বলে যে আমার হাজবেন্ড, মানে ডাচেসের হাজবেন্ড ডিউক, সে মারা যাওয়ার আগে ডাচেসের যে আংটি পরাইছিল না, বলতেছে আমার হাজবেন্ড বলছে যে এই আংটিটা আর কখনো খুলতে না, দ্বিতীয় বিয়ের আগ পর্যন্ত। তো অ্যান্টোনিও বলে হায় হায় আপনি কি করলেন, আপনি আংটিটা খুলে ফেললেন। তো ডাচেস এবার বলতেছে যে তুমি আমার দ্বিতীয় হাজবেন্ড হও। তো অ্যান্টোনিও তো প্রথমে অবাক, সে তো পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে, ম্যাডাম ম্যাডাম আপনি এগুলা কি বলেন? তো ডাচেস বলতেছে না তোমার আমি অনেক পছন্দ করি, দেখো কতটা ভয়াবহ অবস্থা, যে তুমি ভাবতে পারো যে এই মেয়ের লজ্জা নাই, মেয়ে আমারে প্রপোজ করে। তো আমি আসলে বিধবা হওয়ার কারণে আমার একটু লজ্জাটা একটু কমে গেছে, ঠিক আছে, আমি তোমারে ভালোবাসি। আর আমরা যে হায়ার ক্লাস ফ্যামিলি, এই হওয়ার কারণে কোনো গরিব ফ্যামিলির কেউ আমাদেরকে পছন্দ করতে চায় না, মানে পছন্দ করলেও কেউ প্রকাশ করে না। তো যার কারণে আমাদের ওই লেভেলে গিয়ে বিয়ে করতে হয়, ঠিক আছে, আর আমাদেরকে কেউ প্রপোজ করতেও ভয় পায়। তো যার কারণে ডাচেস নিজেই অ্যান্টোনিওরে প্রপোজ করছে। তো অ্যান্টোনিও একটা পর্যায়ে গিয়ে আসে, বলে আপনার ভাইয়েরা এটার কি মতামত? তো ডাচেস বলে আরে ভাইয়েরা তো এমন করবেই, আমাদের যখন বাচ্চা কাচ্চা হয়ে যাবে এর আগ পর্যন্ত আমরা হাইড করে রাখবো, বাচ্চারা তখন বাইরা শুনলে একটু রাগান্বিত হবে, পরে আবার ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এই বইলা ডাচেস আর অ্যান্টোনিও তাদের মধ্যে মিটমাট করে এবং বিয়ে করে।
তো এখানে আবার আরেকটা জিনিস প্রকাশ পায় যে হায়ার ক্লাস সোসাইটিদের যে একটা রেখা চলতে হয়। এখানে আরো কিছু কনভারসেশন হয়। ডাচেস বলে যে তোমরাই ভালো, যে তোমরা খুশিটারে এক্সপ্রেস করতে পারো খুব ভালোভাবে, আর আমরা হায়ার ক্লাসে যে আমরা যারা ডিউক ডাচেস আছি তারা আমরা চাইলেও খুশিটাকে ওইভাবে অ্যাক্সেস করতে পারি না, কারণ আমাদের ওয়ার্ড গুলো ওইভাবে হইতে হয়, আমাদের কথাগুলো ওইভাবে বলতে হয়, একটা লিমিটেশন রেখে বলতে। একটা আছে যে খুশিতে আমরা আত্মহারা কিছু বলা, এটাও আমরা বলতে পারি না। ঠিক আছে, তো এই জায়গায় ডাচেসের কথায় আমরা বুঝতে পারি যে আসলে অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি গুলাতে কিছু রেস্ট্রিকশন থাকে, যে তারা চাইলেও কিছু করতে পারে না। তো এই কারণে কিন্তু ডাচেস অ্যান্টনিও নিজে প্রপোজ করে, ঠিক আছে, এবং অ্যান্টনিও ডাচেসের কি হয়, ওইখানে বিয়ে হয়। বিয়ে কি চাচ্ছে হয় না, বিয়ে কিন্তু চাচ্ছে হয় না, বিয়ে ওইখানে আসলে তারা নিজেদের মধ্যে একটা শপথ টপথ করে এবং সাক্ষী হিসাবে ক্যারিওলা থাকে। ক্যারিওলা পর্দার পিছনে বেরিয়ে আসে, তখন অ্যান্টনিও হাই আল্লাহ আমাদের কি হলো, পরে দেয়া ডাচেস বলে এটা সমস্যা নেই, ও আমার বিশ্বাস। তো এই ব্যাপারটা ডেলিওরে অ্যান্টনিওর বন্ধু তারেও জানে। তো এইখানে তাদের কিন্তু বিবাহটা হয়ে যায়, ঠিক আছে, এইটুকু ব্যাপার তো ক্লিয়ার। এবার কার্ডিনাল আর ফার্ডিনান্ড এই যে বোজোলারে বলতেছে তুমি একটা কাজ করো, আমার বোনের উপরে বিশ্বাস নাই, আমার বোন যে কিছু করতেই পারে। তো ফার্ডিনান্ড আর কার্ডিনাল কি করে, বোজোলারে এই ডাচেসের হর্স থাকে না, ঘোড়ার উপর রাখে, আস্থাবলের প্রধান হিসেবে তারা দেয়, মানে হর্স কিপার হিসেবে তারা রাখে। তো ফার্ডিনান্ড নিজেই নিয়োগ করে, ডাচেসের হর্স কিপার হিসেবে বোজোলারে নিজেই নিয়োগ করে রাইখে আসে। তো এদিকে বোজোলা দেখতেছে না এরকম কোনো সমস্যা নাই। তো ডাচেস অ্যান্টনিও যেহেতু ডাচেসের ঘরে, অ্যান্টনিও যেহেতু গোমস্তা, তো ডাচেসের ঘরে যাওয়া আসা করতেই হয় তার। তো যার কারণে বোজোলার তার উপরে আর কোনো সন্দেহ হয় না। আর অ্যান্টনিও খুব ভালো মানুষ, বোজোলারে অনেকভাবে বুঝায় যে তুমি অনেক সৎ, এরকম তার সাথে ভালো সম্পর্ক। যাই হোক, তাদের যখন এই সম্পর্ক চলতেছে, এরপরে 9 মাস পরে আমাদের দেখায় যে ডাচেস একদিন বাইরে আসে। তো বোজোলার কেন জানি মনে হচ্ছে এই ডাচেসের কিছু একটা ইয়াস, যে সে ঢোলা ডালা জামা কাপড় পরে, তার মুখটা একটু ভার হয়ে আসছে, সে মাঝে মাঝে বমি করে, আবার সে যখন বের হয় তাকে একটু স্বাস্থ্যবান লাগে। তো বোজোলার সন্দেহ হয়েছে সে কি প্রেগনেন্ট। তো বোজোলা এটা দেখা সে, তো তখন বোজোলার সামনে ডাচেস এসে অ্যান্টনিও ডাকে, ডাইকা বলে অ্যান্টনিও আমার জন্য একটা চেয়ার নিয়ে আসবা, যে কিনা ডাচেস অফ ফ্লোরেন্স বসতো। ডাচেস অফ ফ্লোরেন্স কে, সে আইসা কিন্তু বোজোলারও বলে যে বোজোলা তুমি আমার একটা বানায় দিও, যে এমন একটা চেয়ার যে জায়গায় ইজি চেয়ার, যেটা ডাচেস অফ ফ্লোরেন্স বসতো, যে আগে ইতালিতে ফ্লোরেন্সের যে ডাচেস ছিল সে বসতো। তো বোজোলা বলে ম্যাডাম ওইটা তো ফ্লোরেন্স তো আসলে ছিল, কি বলে, প্রেগনেন্ট ছিল, এই কারণে বসতো। তো সে কথা ঘুরে বলে না আমার ওইটা ভালো লাগে, ওইটা আইনা দিও। তো বোজোলার আরো সন্দেহ হয়েছে। তো এরপরে বোজোলা কি করে, কিছু অ্যাপ্রিকট ফল আনে, সে চেক করতে যাচ্ছে, সে চেক করতে যাচ্ছে আসলে ডাচেস কি প্রেগনেন্ট কিনা। তো অ্যাপ্রিকট হলো এক ধরনের ফল যেগুলা খাইলে সেগুলা টক টাইপের, কাইন্ড অফ ফ্রুট হুইচ ইজ সোর, হ্যাঁ, টক টাইপের। এবং যারা প্রেগনেন্ট থাকে তারা যদি একটা সময়ে গিয়া এই ফলটা খায়, তাদের পেটে ব্যথা শুরু হয়, তাদের প্রসব বেদনা শুরু হয়ে যায়। তো বোজোলা কি করে, সে না এই ডাচেসে এই ফলগুলো সামনে দেয়, ম্যাডাম আমি আপনার জন্য এই জিনিসটা। তো ডাচেস এগুলো দেখে আসলে প্রেগনেন্ট থাকার সময় টক জাতীয় জিনিস মেয়েরা পছন্দ করে। তো সে এইটা দেখা ধৈরেই সে ছোলকা সহ খাওয়া শুরু করে, ঠিক আছে, যে এতটা আকৃষ্ট, এতটা ইয়ে নিয়ে খাচ্ছে। তো বোজোলার কাছে ব্যাপারটা ক্লিয়ার যে না আসলে কিছু একটা হচ্ছে। তো এটা খাওয়ার পরে ডাচেসের পেটে ব্যথা শুরু হয়েছে। সে বলে তুমি আমার এটা কি খাওয়াইছো, পেটে ব্যথা করতেছে। তো অ্যান্টনিও তো রেগে গেছে, হ্যাঁ তুমি কি খাওয়াইছো, তুমি এটার মধ্যে কিছু, এটা অর্থ অবস্থা খারাপ। তো বোজোলা তো শিওর কিছু তো একটা হয়ে গেছে। তো ডাচেস নিয়ে ঘরে যায়। তো রুমে যাওয়ার পরে এখন যে তার এটা বেবি তো হবে। তো তখন এই ডাচেস বলতেছে যে এখন যে বেবিটা হবে এটা কি করা যায়, সবাই যাতে না জানে এরকম একটা সিচুয়েশন তো তৈরি করতে হবে। তো ডাচেস সবাই রে এই বোজোলার একটা দোষ দেয় যে বোজোলায় অ্যাপ্রিকেট ফলে বিষ মিশাই দিছে। আরেকটা বলে যে
তার রুম থেকে স্বর্ণ মুদ্রা চুরি হয়ে গেছে, বিভিন্ন স্বর্ণের গহনা টহনা চুরি হয়ে গেছে। তো এই কারণে আজকে রাতে সবার ঘরে চেক চলবে এবং সবার সিন্ধুকের চাবি নিয়ে নিছে এবং প্রহরীদের বলছে যে সবাইরে তাদের রুমে আটকায় রাখতে, কেউ যাতে ঘর থেকে বের হইতে না পারে। ডাচেসের এটা কি তোমার আদেশ। এটা যখন বলছে তখন ভোজলারে তো নিয়ে জেলে ঢুকাইছে, যে সে বিষ মিশাইছে, আর সবাইরে তার রুমের মধ্যে আটকাই দিছে যাতে কেউ না বের হয়। তো এখন একটা জিনিস চিন্তা করো, পুরো রাজ্যটার মানে ওই পুরো কোর্টের মধ্যে সবাই কি ঘরের মধ্যে বন্দি করে রাখছে পুরো রাতে। এই সময় ডাচেসের এখন যে ব্যথা যে উঠছে, এখন তো যখন বাচ্চা হয় তখন তো অনেক চিল্লাইতে হয়, তাই না? চিল্লায়। তো ওই সময়টায় তো মানুষ তো এটা শুনবে, এই কারণে কি হয়েছে, চুরি হয়েছে এই কথাটা বইলা ঘন্টা বাজায় না, যে দেখবা কেজিএফ মুভিতে ওই ইয়া মারা যাওয়ার পর একটা বিশাল বড় একটা সাইলেন্স দেয়, ঠিক এইরকম একটা সাইলেন্স দেওয়া হয়েছে যে ডাচেসের রাজ্যে কি হয়েছে, চুরি হয়েছে। ওই সাইলেন্সের কারণে এই যে রাজ্যে বেবি হয় ওই সময় যে চিল্লাপাল্লা, এইটা আর কেউ শুনতে পারে না। তবে হালকা হালকা ঘরের মধ্যে যারা ছিল তারা শুনতে পারে যে চিল্লানোর আওয়াজ, বুঝলো এটা টের পায়। তো এইভাবে আসলে ডাচেসের যে প্রথম সন্তানটা হয় এইটার কথাটা সব জায়গায় কিন্তু চাইপা যায়, ঠিক আছে, কেউ জানে না। তো তখন ডাচেসের সন্তান হয়, এখন সন্তানটা কি হয়, ছেলে সন্তান হয়, ঠিক আছে। এইটা ব্যাপার কিন্তু ড্যালিও অ্যান্টোনিওর বলে টেনশন করো না বন্ধু, তোমার ভালো হবে। এটা বলে ড্যালিও কিন্তু আবার ওই মিলানে চলে যায়, মিলানে আর কি ওইখানে যায়, ওইখানে খবরাখবর নিতে। তো অ্যান্টোনিও যখন ফিরে আসে, আসার পরে সে শুনে যে ডাচেসের কি হয়েছে, একটা ছেলে সন্তান হয়েছে, সে ছেলে সন্তানের পিতা হবে। এটা শোনার পরে অ্যান্টোনিও খুব খুশি। এখন হরস্কোপ মানে যে বাচ্চা জন্ম নিলে যে জন্ম সনদ যে ক্রিয়া করে, এই হরস্কোপটা সে তৈরি করে, ওইখানে হরস্কোপটা তৈরি করে সে যখন হাঁটতেছে তখন দেখে বোজোলা বাইরে ঘুরতেছে, মানে বের হয়ে আসছে। কি হয়েছে, শব্দটা কোথা থেকে আসলে বোজোলার সন্দেহ হয়েছে। বোজোলা এবার কনফার্ম যে ডাচেস আসলে হয়তো প্রেগনেন্ট বা বাচ্চা হয়েছে। তো সে এসে বাইরে খুঁজতেছে আসলে। তো এটা দেখার পরে অ্যান্টোনিওর সামনে পড়ে যায় বোজোলা। তো অ্যান্টোনিও বলে, কি হলো, তুমি বাইরে কেন, তোমারে কি বলা হয়েছে? আমি একটা চিৎকার শুনলাম এই কারণে বেরিয়েছি। তো অ্যান্টোনিও বলে, কিসের চিৎকার? হয়তো কোনো কিছু ডাকছে, তো তুমি বাইরে কেন? তো অ্যান্টোনিও বোজোলার বলতেছে, তুমি তারে বিষ দিছো। তো বোজোলা হাসাহাসি করতেছে। তো তাদের মধ্যে একটা ফাইট হয়, মানে একটু কথা বাদ বিতণ্ড হয়। হওয়ার পরে অ্যান্টোনিও তার সাথে কথা বলে রাগান্বিত হয়ে চলে যায়। তো ওই সময় অ্যান্টোনিওর পকেট থেকে হরস্কোপটা পড়ে যায়। এই যে ডাচেসের যে বেবিটা হয়েছে, এটার যে হরস্কোপ মানে জন্ম সনদ, ওইটা পড়ে যায়। তো অ্যান্টোনিও খেয়াল করে না, অ্যান্টোনিও চলে যায়। তো বোজোলা আবার দেখো কি পড়লো, একটু বাইর করছে, বাইর করে এবার দেখতেছে, শুধু হরস্কোপ দেখলো যে কত তারিখে, 10 ডিসেম্বর কত 1504 সাল। দেখো কত সালে জন্মগ্রহণ হয়েছে, 1504 সালে 10 ডিসেম্বর। কে জন্মগ্রহণ করছে, এই জন্মগ্রহণ করছে। তার মানে কিন্তু সেটিংটা হয়ে গেল যে এটা ইতালির 1500 সালের গল্প এটা। তো এটা দেখা বোঝালো এবার কনফার্ম যে হ্যাঁ এই সন্তানটা কার, ডাচেসের। কিন্তু এটার মধ্যে বাবার নাম সে পায়। তো বোঝালা কি করলো, এই জিনিসটা ক্যাস্ট্রাশিওরে দিয়া, ক্যাস্ট্রাশিও আবার ওই জায়গায় যাচ্ছে, তো ক্যাস্ট্রাশিওরে দিয়া কার্ডিনালের কাছে চিঠিটা পাঠাই দিল, যে চিঠিটা তারা নিয়ে দিয়েন, ঠিক আছে। তো ক্যাস্ট্রাশিও ওই জায়গায় বাসা যায়, বাসার দিকে রওনা দেয়। এদিকে জুলিয়াও ক্যাস্ট্রাশিওর সাথে মালফিতে আসছিল। তো জুলিয়া ওই সন্ন্যাসীর কথা বললাম যে আমি সাধু বাবা এটা পূজা টুজা করবো, আমি আগে যাই। সে কি করছে, আগে আইসা করছে, আইসা কার্ডিনালের বাসায় গেছে, গিয়া তাদের দুজনের সাথে সম্পর্ক হয়। তো কার্ডিনাল তারে বলে, তুমি তো আসলে ভালো ওয়াইফ না, তুমি তোমার হাজবেন্ডের সাথে আমার সাথে আসছো, এরকম এরকম কথা বলে। তো জুলিয়া বলে, আপনি তো আমারে বলছেন আপনি আমার ছাড়া কিছু দেখেন না। তো যাই হোক তাদের মধ্যে একটা রিলেশনটা হয়ে যায়। তো তখন আইসা জুলিয়ারে বলে যে আপনার হাজবেন্ড তো আসতেছে। তো এটা শুনে জুলিয়া আবার নিজে ঠিকঠাক করে বাসায় এসে পড়ে। তো এইভাবে যায়। তো ক্যাস্ট্রাশিও গিয়া যখন কার্ডিনাল রে হরস্কোপটা দেখায়, তো কার্ডিনাল ফার্ডিনান্দ দুইজনে দেখে, দেখার পরে ফার্ডিনান্দ তো বলে, এই আমাদের বংশের ইয়া কমাই দিছে, আমার বোন প্রস্টিটিউট হয়ে গেছে, ঠিক আছে। সে যাত্রার সাথে এরকম করে সে সন্দেহ করছে ডিমওয়ালারে, তার সন্দেহ করছে দুধওয়ালারে, যে সে হ্যান্ডসাম দেখতে গেছে, আমার বোন হয়তো তার সাথে কিছু করে বুঝে, যে এইটা যদি সবাই শুনে কি বলবে, আমাদের বংশের ইয়া কমে যাবে,
আমার মন চাচ্ছে আমরা নিজেরা সুইসাইড করে ফেলি, ঠিক আছে, আমার বোন এগুলা কি কাজ করতেছে। তো এগুলা করে ফার্ডিনান্ড হট টেম্পার হয়ে যায়, সে আইসা তার বোনরে মেরে ফেলবো এরকম একটা ডিসিশন নেয়। তখন কার্ডিনাল তারে বলে ঠান্ডা হও, তুমি যে এরকম হচ্ছ, আসলে কে এই পাপিটা তারে তো ধরা লাগবো, কে বাবা এটার বাবা তারে তো ধরা লাগবো, একটু ওয়েট করো দেখো কি হয়। এভাবে তারা ওয়েট করতে থাকে। এমন করতে করতে 2 বছর চলে যায়। 2 বছর পরে সিন দেখায় এই ডেলিও, এর মধ্যে আবার ডেলিও গিয়া জুলিয়ার সাথে একটু জোর জবরদস্তি সৃষ্টি করে যে তুমি খুব সুন্দর, এইটা সেটা, তারে জোর করে তারে পাইতেছে, ঠিক আছে, কিন্তু জুলিয়া তারে সায় দেয় না। তো এখানে একটা কোশ্চেন আছে যে কিভাবে, আচ্ছা কে জুলিয়ারে করছিল, মানে জোর করছিল, কে করছিল? ডেলিও, অ্যান্টনিওর বন্ধু, যে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করার জন্য সে জুলিয়ারে জোর করছিল। তো এই হলো মানে প্রেমে পড়তে বাধ্য করা আর কি, এরকম করছিল। তো ডেলিও 2 বছর পরে ফিরে আসে। অ্যান্টনি এসে বলে কি খবর বন্ধু, তোমার কেমন আছো? তো অ্যান্টনি বলে বন্ধু তুমি চলে যাওয়ার পর এই 2 বছরে তো আমার আরো 2 সন্তান হয়েছে, ঠিক আছে, যে এখন কি তার বলতেছে আরো 2 সন্তান হয়েছে। প্রথম বছর কি হয়েছে? একটা ছেলে হয়েছে, এরপরে 2 বছরে একটা ছেলে একটা মেয়ে হয়েছে। তো মোট তার কয়টা সন্তান? 3টা সন্তান এখন। তো অ্যান্টনি বলে, ডেলিও বলে বন্ধু একটু সাবধানে থাইকো, আর তার যে ভাই ডাচেসের ভাইরা কি আসছিল? তো অ্যান্টনি বলে না, তারা তো চুপচাপ কোনো কথা বলতেছে না। তো ডেলিও বলে একটু সাবধানে থাইকো, বলা যায় না যে ঝড়ের আগে কিন্তু জিনিসগুলা শান্ত থাকে। তো অ্যান্টনি ব্যাপারটা বলছে এগুলো, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। তো এইভাবে যখন চলতে থাকে, এবার একদিন এই ফার্দিনান্দ এই ডাচেসের সাথে দেখা করতে আসে। তো দেখা করতে আইসা সে ডাচেসের রুমে লুকিয়ে পড়ে। তো তখন এই ক্যারিওলা ডাচেস দুজনে কথা বলতেছিল, বলতে গিয়া ডাচেস অ্যান্টনিও সম্পর্কে বলছে আমার প্রিয়তম, আমি তার জন্য এরকম এরকম করি, তো আমার 3টা সন্তান। এই সব কথাগুলা ফার্দিনান্দ কিন্তু পর্দার আড়ালে শুনে ফেলে। শোনার পরে তো ফার্দিনান্দ খুব রাগান্বিত, হ্যাঁ তার বোনের 3টা সন্তান হয়েছে, কিন্তু দুর্ভাগ্য ফার্দিনান্দ তার হাজবেন্ডের নামটা এখনো জানতে পারে নাই। তো এইটার জন্য ফার্দিনান্দ খুব রাগান্বিত। সে আবার ডাচেসরে এবার ধমকি দিয়ে আসছে, জানতে পারলে তোর খবর আছে, এই বইলা আমরা আসতেছি, দাঁড়া তোর একটা ব্যবস্থা করো। এই বইলা ফার্দিনান্দ গেছে মিলানে, গিয়া কার্ডিনালের সাথে সব ব্যাপার শেয়ার করলো। করার পরে ফার্দিনান্দ বলে যে তুই 3 বছর ওয়েট করছিস, 3টা সন্তান হয়ে গেছে এদের, তুই এখনো ওয়েট করতেছিস। তো এইসবের আভাস পাইয়া যে কার্ডিনাল ফার্দিনান্দ এরা কিছু করবো, এটার আভাস পাইয়া ডাচেস কি করলো যে এই রাজ্যে থাকা যাইব না। তো সে অ্যান্টনিওরে ডাকলো, একটা পরিকল্পনা আঁকলো। পরিকল্পনা কি? সে বলতেছে অ্যান্টনিওরে একটা দোষ দিবে, দোষ দিয়ে কি করবে, তারা চাকরি থেকে বাইর করে দিবে, দিয়া একটা জায়গায় তারা পাঠায় দিবে, ঠিক আছে। এখন এই জায়গাটায় পাঠায় দিলে তোমার ওই জায়গাটায় যদি তারা পাঠায় দেয়, তারপরে এই ডাচেসও কি করবে, ওই জায়গাটায় অন্যভাবে যাবে, যাওয়ার পরে তাদের পরিচয় লুকিয়ে তারা কি সুখে শান্তিতে জীবন ধারণ করবে। এইসব জীবন তাদের দরকার নেই, যে জায়গায় তাদের ইয়া নেই। তো এখন তোমাদের মনে একটা কোশ্চেন হইতে হবে, ভাইয়া সে একটা জায়গার ডাচেস, সে কি তার ভাইদের সাথে পারে না? আসলে সে একটা মেয়ে, সত হইলো সে একটা মেয়ে, আর যুদ্ধ করার মতো তার ওরকম ইয়াও নাই। তো এই কারণে সে আর এটারে ওইভাবে দেখেনি। তো এটার পরে আমরা দেখবো যে ডাচেস একটা পরিকল্পনা আটে। পরিকল্পনা কি? সে অ্যান্টনিওরে সে একটা ভুল করছে, যে সে হিসাবে গড়বড় করছে, এই অপবাদ দিয়ে তারা এখান থেকে পাঠায় দিবে, এরকম একটা প্ল্যান করছে ডাচেস। তো প্ল্যান করার পরে বলতেছে অ্যানকোনাতে পাঠাবে তারে। অ্যানকোনা মানে স্পেলিংটা কই, দাঁড়াও একটু, হ্যাঁ বাইর করে নিই। দেখছো আমি তোমাদের জন্য বাইর করে দাগে রাখছি। অ্যানাকোনা নাকি যেন জায়গার নাম, 1 মিনিট, হ্যাঁ
পাইছি অ্যানকোনা, যে বলতেছে অ্যানকোনা হলো ইতালির আরেকটা সিটি, যে জায়গায় তার ভাইরা বা ফার্ডিনান্দ বা তাদের কোনো সম্পত্তি ওইখানে নাই। তো ডাচেস বলতেছে এই অ্যান্টোনিওরে একটা চুরির অপরাধে তারে কি করবে, ফাঁসাই দিয়া তারে ওই রাজ্য থেকে বের করে দেবে। এটা হলো অভিনয়। বের করে দিলে সে কি করবে, সে পলায়ন করে অ্যানকোনাতে চলে যাবে। যাওয়ার পরে ডাচেস পরে পরিস্থিতি বুঝা সে তার 2 সন্তানকে নিয়ে আবার ওইখানে চলে যাবে, গিয়ে ওইখানে সুখে শান্তিতে থাকবে, কারণ তার ভাইয়েরা বেশি ভয়ঙ্কর হয়ে গেছে। তো এটা জানার পর তো অ্যান্টোনিও যখন সবার সামনে, মন্ত্রী পরিষদের সবার সামনে দায়িকা অ্যান্টোনিও অপমান করতেছে, এই তুমি এটা কি কাজ করছো, তুমি হিসাব গমছ, তুমি একটা গাদ্দার, এইসব কথা বলতেছে। অ্যান্টোনিও আবার তার সাথে অভিনয় করে করতে করতে তো তারা পাঠিয়ে দিবে। এই টাইমে বোজোলা ইসা তার ব্যাপারটা কেমন লাগলো, আর অ্যান্টোনিও তো ভালো লোক, তো বোজোলা গিয়ে অ্যান্টোনিওর সাপোর্ট দিতেছে যে অ্যান্টোনিও এত ভালো লোক, সে তো এই কাজটা করতেই পারে না, আপনার এত বছর ধরে ইয়ে করতেছে, এটা করতে পারে না। তো ডাচেস বোকা মহিলা কি করছে, সে বোজোলারে বিশ্বাস করে ফেলছে। সে চিন্তা করতেছে যে অ্যান্টোনিও, এই বোজোলা যেহেতু অ্যান্টোনিও এত ভালো বলতেছে, সে কি করছে, বোজোলারে সব সত্যি কথা বলে দিচ্ছে। তো ক্যারিওলা আবার তারা না করতেছিল যে ম্যাডাম বললেন না, এটা কিন্তু সমস্যা হবে। তো ডাচেস বলে না না না, সে ভালো লোক। তো ডাচেস বোজোলারে বিশ্বাস করে সব কথা বলে দেয়, তাদের এমন এমন বিয়ে হয়েছে, অ্যাকচুয়ালি ইয়ে হয়েছে, তো তাদের ভাই থেকে বাঁচানোর জন্য তারে অ্যানকোনাতে পাঠায়। তো কার কাছে কইছে ব্যাপারটা, বোজোলার কাছে, যারা স্পাই হিসেবে রাখছে এই 2 ভাই। তো বোজোলা তো সুযোগ পাইছে। তো বোজোলা ডাচেসকে বলতেছে, ম্যাডাম আপনি যেহেতু এটা করতেছেন, আপনি একটা কাজ করেন, সে তো অ্যানকোনাতে যাচ্ছে, আপনি অ্যানকোনাতে যাবেন কিভাবে জানেন, আপনি বলেন তীর্থযাত্রায় যাবেন, ঠিক আছে, সবাই ঘোষণা দিয়ে দেন আপনি তীর্থযাত্রা যাবেন। এটার কথা বললা লরেটো নামের একটা জায়গা আছে, ওইখানে আপনি যান, তীর্থযাত্রার কথা বললা, ওইখান থেকে আপনি অ্যানকোনাতে চলে যান। তাহলে কি হবে, কেউ ব্যাপারটা বুঝবে না। আনলে আপনি ধরেন অ্যানকোনাতে যাবেন, তখন তো সবাই দেখে ফেলবে। এই কথা বলার পরে ডাচেস ইভের ব্যাপারটা বুঝলো, হ্যাঁ আসলে তো কথাটা ঠিক। তো বোজোলার সাথে সে প্ল্যান করলো এভাবে করবে। তো দেখা যায় অ্যান্টোনিও তার সন্তানকে নিয়ে যাচ্ছে, বোজোলা কিন্তু ব্যাপার পুরাটা দেখছে, দেখা বোজোলা চলে গেছে মিলানে, গিয়া এবার তার ভাইদের কাছে এবার বলতেছে যে এমন এমন, এর হাজবেন্ড তো অ্যান্টোনিও। তো এর ভাইয়েরা তো সব ক্ষিপ্ত, তো বলতেছে এবার কি হবে, বলতেছে আমি তো তাদের বলছি তারা ওইখানে তীর্থযাত্রা লড়াইটা বোঝাইতে, আর বোজোলা অ্যানকোনাতে যাচ্ছে, তো ওইখান থেকে আমরা ধরতে পারবো ব্যাপারটা। পরে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটাই করো। তো বোজোলার এই কথাটা বলে, তো দেখা যায় এই ডাচেস যখন যায়, এই বোজোলা তারে ধরে ফেলে, কিন্তু ইয়ারে অ্যান্টোনিওরে ধরতে পারে না। অ্যান্টোনিও আবার একটা জায়গায় গিয়ে আশ্রয় নেয়, ঠিক আছে, ওই জায়গায় তার ছেলেদের বড় করে একটা জায়গা আছে, ওইখানে ডেলিউ জানতো আর কি, এটা বোজোলা জানে। তো ডাচেস কি করে, অ্যারেস্ট করে ওইখান থেকে, ডাচেস ক্যারিওলারে এই বোজোলাই গিয়ে অ্যারেস্ট করে, যে আপনাদের আসলে আমি তাদের স্পাই হিসেবে। তো ডাচেস পুরাই অবাক, ক্যারিওলাও হতবাক। তো এবার ডাচেস নিয়ে আসছে আইনা, ফার্ডিনান্দের কথায় ডাচেস তার মালফিতেই বন্দি করে রাখছে এবং বলতেছে তুমি রাখো, আমরা আসতেছি। এই ডাচেসের রাইখা অমানবিক টর্চার, তারে দেখা গেছে তার রুমের মধ্যে 8টা পাগল ছেড়ে দিছে। পাগল বুঝো, ম্যাড একদম পাগল। যে পাগল গুলো গিয়া যদি হইচই করে, তাহলে তার ডাচেসের কি হবে, কষ্ট হবে। ডাচেস অন্ধকারের মধ্যে রাখে, খাবার দেয় না। তারপর এমন একটা সময় গেছে যে ডাচেসরে একটা মানুষের হাত কাইটাই না, মরা মানুষের হাত কাইটাই না, ডাচেসরে দেখাইছে, হাত ধরাইছে, ধরায় চুম্বনও করাইছে যে দেখো এটা তোমার প্রেমিকের হাত, তার মাইরা ফেলা হয়েছে, তার হাত কেটে আনা হয়েছে। এইটা দেখা ডাচেস তো খুব ভয় পায়, এর অনেক রকম ভাবে ভয় পায়। এবং ফার্ডিনান্দ তার সাথে দেখা করতে যেত আলো বন্দুকেরা, সব আলো বন্ধ করে দিত, অন্ধকারের মধ্যে তার উপরে লাশের হাত ফালা দিত, তারে মানে ভিজুয়াল ভাবে কি পর্দার আড়ালে একজন লোকের সাথে একটা পিচ্ছি বাচ্চাদের দাঁড় করে রাখতো। তো এরকম দেখায় তারে কি করতো, মারতো। তো এই দেখা আসলে এটা তার ইয়া ছিল না, অ্যান্টোনিও কিন্তু ছিলই না। তো ডাচেস ব্যাপারগুলো বোঝে, সে তো তার হাজবেন্ডের হাত চিনি, তাও একটু ঘাবড়ায় যেত। তো এরকম ভাবে তারা এতভাবে টর্চার করতো। তারা তো টর্চার করতে করতে একটা সময় তার রুমে নিয়ে 8টা পাগল ছেড়ে দিছে।
কয়টা? 8টা পাগল ছেড়ে দিছে। তো এই 8টা পাগল, একটা পাগল ছিল ম্যাড অ্যাস্ট্রোলজার, যে ভবিষ্যৎবাণী করতো, সে পাগল হয়ে গেছে এমন একটা ম্যাড ডক্টর। এর 8টা পাগলের মধ্যে একটা ছিল ডক্টর, পাগল ডাক্তার, ঠিক আছে। তারপরে একটা ছিল ম্যাড প্রিস্ট, ঠিক আছে। আর একটা ছিল ম্যাড লয়ার। এরকম পাগল ছিল, এরা গিয়া চিল্লা ফাল্লা করো। একটা রুমের মধ্যে চিন্তা করো, একটা মানুষের সাথে যদি 8টা পাগল ছেড়ে দেওয়া হয়, কেমন একটা মানসিক ভাবে টর্চার করা, তারা এইভাবে টর্চার করে। তো এবার ডাক্তার সম্পর্কে কিছু কথা থাকতে পারে, এগুলো তোমরা ব্রিফ কোশ্চেন যেগুলো আছে একটু পড়লে বুঝবা। তো এইভাবে তারে অমানবিক ভাবে টর্চার করে, করার পরও দেখে ডাচেস কোনো ইয়া নাই, সে যেভাবে আছে এইভাবে লাইফ, সে খুশি। তো ফার্দিনান্দ বলে বোজোলারে কি হয়েছে, ওরাই স্যার ও তো ওরকম কিছু নাই, ও তো ওভাবেই আছে, এর কোনো ফিলিংসই নেই। তো বোজোলার এইসব টর্চার দেখে তার অনেক খারাপ লাগে। তো বোজোলা একটা সময় দেখে যে আসলে এইভাবে টর্চার করাটা ঠিক না। তো সে ফার্দিনান্দ বলে এইভাবে সাইডা দেন, ইয়ে করেন। ফার্দিনান্দ তার কথা শোন না। তো দেখা গেছে এবার তার কি করে, যে যেহেতু তার শাস্তি হচ্ছে না, এবার ফার্দিনান্দ কারীরা ডিসাইড করে তাদেরকে মাইরা ফেলে। তো তখন এই ডাচেসের সাথে অ্যান্টনিওর সাথে তার বড় ছেলেরে পাঠাই দিছিল, আর ডাচেসের সাথে তার ছোট ছেলে আর ছোট মেয়ে আছিল, ঠিক আছে। তো আর সাথে কি আসলো, ক্যারিওলা, তাদেরকে আটক করছিল। তো বলতেছে এদের সবাই মেরে ফেলো। তো ডাচেসে যখন মারা হচ্ছিল, তার মনে কোনো ইয়া ছিল না, আমার মারতেছে। সে বলতেছে মারো, সমস্যা নাই, তো আমার হাত বাঁধো, ইয়া করো, শক্ত করে হাত বাঁধো, ঠিক আছে, তোমার যেইটা ইচ্ছা ওইটা দিয়ে মারো, আমার ফাঁসি দিয়ে দাও, আমার গলা গাইটা দাও, যেভাবে মারো। মানে তার মধ্যে কোনো ইয়া নাই, সারা যে মারা হচ্ছে যে হাসি মুখে মাইনে নিতেছে, কারণ সে জানে অ্যান্টনিও বাইচে আছে, কারণ বোজোলা তার কানে বলছে যে অ্যান্টনিও এখনো বাইচে আছে। তো সেইটা খুশি, এটা শুনে সে খুশি, আমারও সমস্যা নেই, আমার যেইভাবে ইচ্ছে এইভাবে মেরে ফেলো। তো এইটা দেখা তার ভাইরা আরো রাগান্বিত হয়ে যায়। তখন মার্ডারার হায়ার করে কারা কারা মারবে। তো ডাচেস এবার কি করে, ফাঁসি দিবে, গলা ইয়া করায়। তো ডাচেস মারা যাওয়ার আগে দেখো সে কতটুকু ভালো মা, সে মারা যাওয়ার আগে ক্যারিওলারে বলতেছে যে ও কিন্তু খাইতে পারে না, ওরা একটু ইয়া করে খাওয়াইও, ওর ঠান্ডা লাগিয়ে যাবো, ওরা একটু বিছানার ভিতরে ওইভাবে গুছাই দিও, তারে একটু দুধ খাওয়াইও, সেইটা খাইতে পারে না, তারে একটু বাইরে দৌড়াদৌড়ি করতে দিও না। এই ডাচেস ক্যারিওলার এইসব কথা বলতেছে, মারা যাচ্ছে তখন বলতেছে। তো মারা যাওয়ার আগে নিজের কথা সে একবারও ভাবে নাই, সে তখনও সে বাচ্চাদের কথা ক্যারিওলারে ইনস্ট্রাকশন দিচ্ছে, এইভাবে না এইভাবে তাদের খেয়াল রাখো, তার ঠান্ডা লেগে গেছে, রাতের বেলা তারা ইয়া করো না, এইভাবে ইয়া দিতেছে। তো ওই সময় একটা হৃদয় বিদারক একটা সিন, যখন তুমি বইটা পড়বা ওই সিনটা মানে তোমার চোখ দিয়ে অটোমেটিক পানি এসে পড়বে, ঠিক আছে। তো যাই হোক, তখন ডাচেসে মাইরা ফেলা। এরপর এক এক করে ডাচেসে মারার পরে ডাচেসের যে 2 সন্তান আছে, পিচ্ছি বাচ্চাগুলা, এগুলারও ফাঁসি দিয়ে মারে। এরপর ক্যারিওলারে আনে। তো ডাচেসে মারার আগে ক্যারিওলার রিকোয়েস্ট করতেছিল, 3টা রিকোয়েস্ট করছে যে ডাচেসে আপনারা মাইরেন না। তো রিকোয়েস্ট গুলা কি কি, তোমাদের সেট সাজেশন থাকলে এখানে প্রশ্নগুলো আছে। যে বলতেছে যে she had not confessed her sins of any priest last 2 years, বলতেছে তারে মাইরেন না, ঠিক আছে। সে লাস্ট 2 বছর ধরে সে কি হয়েছে, যে সে চার্চের কোন প্রিস্টের কাছে কনফেস করে নাই, তার আগে কনফেস করান। তারপর বলতেছে she is pregnant, সে আবারও প্রেগনেন্ট, তার বাচ্চা হবে, তারা আপনার এইভাবে মাইরেন না, এইভাবে হৃদয় বিদারক ভাবে মাইরেন না। এইভাবে ক্যারিওলা তার ইয়ারে সেভ করার চেষ্টা করতেছে, কিন্তু কেউ কার কথা হয় না, ডাচেসে মাইরা ফেলে। এরপরে তার 2 সন্তান নেয়, এরপরে ক্যারিওলারও মারতে যায়। তখন ক্যারিওলা বলে আমারে মাইরেন না, আমি মাত্র কি, আমার একটা ভাগ্যতা আছে, ফিয়ান্সি হয়েছে, কয়েকদিন পরে আমি বিয়ে করব, আমি মরতে চাই না এখন। তো এগুলা কথা না শুনি না, তারাও কি করা হয়, মেরে ফেলা। তো এই যখন একটা সিচুয়েশন হয়, তখন এই ডাচেসের যে লাশটা, এইটা ফার্দিনান্দ যখন দেখে, সে দেখা পাগলের মতো হয়ে যায়। আমার বোন, তার ছোট বোন, ঠিক আছে, আচ্ছা যত ভাই যত নিষ্ঠুরীয়, যখন বোনের লাশটা এমন দেখে যে নির্মম ভাবে মারা হয়েছে, সে নিজেই মারছে, সে এবার নিজের কন্ট্রোল করতে পারতেছে না। সে বোঝলারে কলার ধরছে, এই তুমি কেন মারছো, আমি বলবো তুমি মেরে দিবা, আমি বলছি দেখে তুমি মেরে ফেলবা, হ্যাঁ তুমি মানুষ খারাপ, এক চোরি আরেক চোরে মারে, এক ডাকাতি আরেক ডাকাতি, এক খুনি এক খুনি, এইভাবে আর কি বোঝলারে ধমকাইতেছে। এবার বোঝলা বলে আমার পেমেন্ট দেন, কিসের তোমার পেমেন্ট, তুমি আমার বোনের মেরে ফেলছো, আমার পেমেন্ট চাও, এরভাবে বলে ফার্দিনান্দ যায়। ফার্দিনান্দের পরে পাগলের মতো হয়ে যায়, ঠিক আছে। তখন এই কার্ডিনাল এই ব্যাপারটা দেখার পরে
কার্ডিনাল একটা ডাক্তার ডাকে যে আসলে তার কি হয়েছে। পরে জানতে পারে তার একটা রোগ হয়ে গেছে, বুঝছো? তার একটা কি হয়েছে, রোগ হয়েছে। এখন রোগটার নাম তো এখানে, এক মিনিট, হ্যাঁ আমি রোগটা দেখেন না, আমি আসলে 4-5টা বই আমি তোমাদের মেইন বইটা পুরোটা রিডিং করছি, এই কারণে কালকের ক্লাসটা ওইভাবে নিতে পারি নাই, তার ইনফরমেশন গুলারে কালেক্ট করা আগে দরকার। হ্যাঁ, আচ্ছা, তো ফার্ডিনান্ডের একটা রোগ হয়। আচ্ছা, আবার বলি, লরেটো নামে যে জায়গাটা ছিল, এই জায়গাটা কিন্তু অ্যানকোনা থেকে 15 মাইল দূরত্ব ছিল। যাই হোক, এগুলো ব্রিফ কোশ্চেনের সময় তোমরা নিজেরাই পাবা। তো তার একটা রোগ হয়, রোগটার নাম হলো লাইক্যানথ্রোপিয়া। ঠিক আছে, এই একটা রোগ হয়। এই রোগটা হইলে একটা মানুষ মূলত একটা ওলফের মতো আচরণ করে, মানে জন্তুর মতো হয়ে যায়, মানে মানুষের মধ্যে এই জিনিসটা হিসাব এই একটা রোগে সে আক্রান্ত হয়। মানে তার বোনের চেহারা দেখা সে নিজের এবার দেখা গেছে এত পাগল হয়ে যায়, সে নিজের সুরের মতো ভাবতে থাকে, সে একটা মানে প্রাণীর মতো এমন হয়ে যায়। তো এইটা কার্ডিনাল ব্যাপারটা দেখ। তো এরপরে বোজোলা যায় কার্ডিনালের কাছে, যেমন এমন আমার পাওনা দিবে। তো কার্ডিনাল বলে তোমার একটা কাজ আছে। তো বোজোলার আসলে এখন অনেক মানে খারাপ লাগে, তারা তো এক টাকা দেয় নাই, আবার সে এত বড় একটা বেইমানি করছে, মিথ্যা কথা বলে ডাচেসে ধরাইছে। তো বোজোলারে প্রমিস করছিল ফার্ডিনান্ড যে ডাচেসে মারবে না, হত্যা করবে না। তো এই ফার্ডিনান্ড তারা হত্যাও করছে। তো বোজোলা তো আসলে একটা ভালো মানুষ, একটা প্রিস্ট ছিল আগে, ধর্মীয় একটা মানে ধর্মটাকে মানতো, এরকম একটা কথা ছিল। তো সে একটা সময় ধর্মটাকে মানতো, বা সে চান্স পাইলে, হ্যাঁ লোভী ছিল, কিন্তু চান্স ছাড়া সে কারোর সাথে বেইমানি করতো না। তো ওইখানে বোজোলা এত বড় একটা খারাপ কাজ করছে, নিরীহ বাচ্চাদের মারছে। এই বোজোলার মতো অনুতপ্ত ব্যাপারটা আসে, এবং ফার্ডিনান্ড তার পাওনা দেয় না। তো সে চিন্তা করে এটার সে প্রতিশোধ নিব কাদের উপরে, তাদের দুই ভাইয়ের উপর। তো কার্ডিনাল বোজোলারে ডাকে, ডাইকা বোজোলারে বলে, তুমি একটা কাজ করো, অ্যান্টোনিওর খোঁজ পায় আর কি, তুমি একটা কাজ করো, অ্যান্টোনিওরে গিয়া মাইরা ফেলো, এরপরে তোমার আমি ইয়া দেব। আর কার্ডিনাল কি করে, এর মধ্যে 2টা মার্ডারারকে হায়ার করে, মানে একটা মার্ডারারকে হায়ার করে বলে, বোজোলা যখনই অ্যান্টোনিওরে মারবে তুমি কি করবা, বোজোলারে মেরে ফেলবা। তো বোজোলা এটাও শুনে, শোনার পরে এবার বোজোলা চিন্তা করে, না আমি তো ডাচেসকে মাইরা ফেলছি, আমার ভুলের কারণে মেয়েটা মারা গেল। তো বোজোলা চিন্তা করতেছে আমি অ্যান্টোনিওরে যেইভাবেই হোক বাঁচাবো, আর এই কার্ডিনাল রে আর ফার্ডিনান্ড দুই ভাইয়ের থেকে আমি প্রতিশোধ নিব। তো এই যখন একটা অবস্থা, তো বোজোলা রাগান্বিত হইয়া যায় কার্ডিনালকে মেরে ফেলবে। তো তখন কার্ডিনাল ঠিকই চিন্তা করে যে বোজোলা যদি আসে, বোজোলারে কি করবে, সে মারবে, মেরে ফেলবে। এই কারণে সে তার কোর্টের যত সদস্য আছে সবাইরে বলতেছে যে আমার ভাইটা আসলে পাগল, ঠিক আছে, আজকে রাতে একটা বিশেষ কাজ আছে, তোমরা কেউ ঘর থেকে বেরোবে না। তার যে সৈন্যগুলো আছে, কার্ডিনাল তার নিজের সৈনিক গুলারে বলতেছে যে বাইরে যতই চিল্লা ফাল্লা হোক, কারণ কি ফার্ডিনান্ড অসুস্থ, তো সে এমনিতেই একটু জানোয়ারের মতো আচরণ করে। তো এই কারণে বলতেছে বাইরে যতই চিল্লা ফাল্লা হোক তোমরা কেউ ঘর থেকে বের হইও না, কারণ কার্ডিনাল বোজোলারে মারতে যাইতেছে আজকে রাতে। তো এই কথা শোনার পরে বোজোলা আবার কি করে, এটার সুযোগ নেয়, সবাই রুমের ভিতরে আটকাই দিছে, কেউ বেরোবো না, বাইরে কে আছে, ফার্ডিনান্ড আর কার্ডিনাল। তো বোজোলা কি করছে, এই কার্ডিনালের রুমের পর্দার পিছিয়ে লুকাইছে, কার্ডিনাল আইবার তারে মেরে ফেল। এর মধ্যে অ্যান্টোনিও যে জায়গায় থাকে তার সন্তানের রাইখা গ্যালিওরে বলতেছে আমি মিলানে যাব। অ্যান্টোনিও কিন্তু এখনো জানে না যে তার ওয়াইফ ডাচেসে মেরে ফেলছে। তো সে গ্যালিওরে বলতেছে আমি একটু মিলানে যাই, যেভাবে আর কতদিন আমি কার্ডিনাল রেগে সব সত্যি কথা বলে দিব, সে যদি আমার মেরে ফেলো, এইভাবে আর জীবন ইয়া করা যাবে না। তো ডেলিও তারে অনেক সাবধান করে, তো সে বলে না আমি যাব। তো অ্যান্টোনিও কি করে, কার্ডিনালের কাছে সত্যি কথা বলতে যায় যে ডাচেস এরকম যে ব্যাপারগুলো এরকম, সে হাজবেন্ড এরকম।
সে জানে না রাজেশ তার সন্তানকে মেরে ফেলছে। এগুলা শোনার পরে তারা দুইজন কোথায় যায়, মানে এই অ্যান্টনিও মিলানে যায় কার্ডিনালের সাথে দেখা করতে। তো রাত্রে গিয়ে ঘরে ঢুকে কার্ডিনালকে বলবে, ঠিক এই সময় বোজোলা কার্ডিনাল বাইবা অ্যান্টনিওর পিঠের মধ্যে ছুরি ঢুকায় যায়। তো ওই সময় কি হয়, অ্যান্টনিও জায়গার মধ্যেই কি হয়, মারা যায়। তো মারা যাওয়ার আগে বলে যে আমার ওয়াইফ এরা কি বেঁচে আছে কিনা, এরকম কথাটা হয়, তার মধ্যে ইমোশনাল একটা সিন হয়। তো এইভাবে কি হয়, অ্যান্টনিওরে কি করা হয়, মাইরা ফেলে। তো এইটা আবার কার্ডিনাল এসে দেখার পরে অ্যান্টনিও মেরে হচ্ছে এবার বোঝালে মারবে। তো তাদের দুইজনের মধ্যে অনেক মারামারি হয়। তো ওই সময় এক পর্যায়ে বোঝলা কার্ডিনালকে মাইরেই ফেলবে, দুইজনে অনেক যুদ্ধ হয়, কার্ডিনালকে মাইরেই ফেলবে। এর মধ্যে ফার্দিনান্দ ওই যে ওলফের মতো আচরণ করে, সে এসে কি করে বোঝলার পিছে আবার কি করে ছুরি ঢুকে দেয়, এমন ভাবে ছুরি ঢুকায়। তো এই ঘাটা আসলে বোঝলায় মানে মৃত্যু হয়ে যাবে এমন একটা ঘাতে। তো তখন কি করে সে ঘুরা ফার্ডিনান্ডের মারে, মারার পরে এরপর আবার কার্ডিনালের সাথে ইয়ে করে কার্ডিনালও মেরে ফেলে, এবং শেষে এই ভোজলা নিজেও মারা যায় ওই যে গা দিছিল এই গায়ের কারণে। আর শেষে দিয়া এখানে সবাই কিন্তু ক্লোজ। এর মধ্যে আবার জুলিয়াও কিন্তু মারা যায়। আচ্ছা, জুলিয়ার কথাটা বলি নাই, একটু বলি। বোজলা আইসা জুলিয়ারে বলতেছে যে এই যে তার ডাচেস যে মারা গেছে, কার্ডিনাল তো একবারও তার বইনেরে দেখতে আসলো না। তো আসলে কার্ডিনাল কি জানে ব্যাপারগুলা, এইটা কারে বলছে, জুলিয়ারে। এবং জুলিয়ারে বলছে তুমি কি একটু খবর নাও কার্ডিনাল এটা জানে কিনা, বা কার্ডিনাল এটার সাথে যুক্ত আছে কিনা, কারণ কার্ডিনালই আসলে ছিল মাস্টার মাইন্ড। তো জুলিয়া গিয়া কার্ডিনালের কাছে বিভিন্ন ভাবে কার্ডিনালকে জিজ্ঞাসা করে। তো কার্ডিনাল কি করে, তার একটা বাইবেল দেয় তারে, যে তুমি এটাকে চুমু খেয়ে তুমি আমাদের শপথ করো যে তুমি কাউরে বলবা না, তাইলে আমি তোমারে বলবো। তো জুলিয়া কি করে বাইবেলের মধ্যে চুমা দেয় আর বলে বলবো না, ঠিক এটা বলতে গিয়ে বাইবেলের উপরে সে বিষ মাখাই দিছিল। তো জুলিয়া এটা দেখা সে ওই বিষের কারণে সে মারা যায় ওইখানে। তো এইভাবে কিন্তু সবাই মারা যায়, এবং শেষ পর্যন্ত ইতালির ইয়া কিন্তু হয়, এই যে অ্যান্টনিওর যে বড় ছেলেটা আছে সে কিন্তু বাইচে আছে, সে কিন্তু পরবর্তীতে পুরো রাজ্যটাকে পায়। এইভাবে আমাদের এই ডাচেস অফ মালফি যে রিভেঞ্জটা যেটা এটা শেষ। এখন তোমার কথা হলো ভাইয়া রিভেঞ্জ হইলো কিভাবে, রিভেঞ্জ তো হইলো তার বোনের প্রতি তারা দুইজনে রিভেঞ্জ ছিল, সে বিয়ে কেন করলো, ঠিক আছে, সে তারা সম্পদ থেকে বঞ্চিত হইলো, এবং তাদের যে নিষ্ঠুরতা এটা দেখাইলো। বোজলার সাথে ইয়ে করার কারণে বোজলা তাদের প্রতি একটা রিভেঞ্জ নিল, এটা একটা রিভেঞ্জ। এবং সবাই কিন্তু হায়ার ক্লাস ছিল, হায়ার ক্লাসদের মধ্যে থেকে কি হয়ে গেল, সবার পতন হইল। তো এখানে অনেকগুলো থিম পাবা। এক, ক্লাস ডিস্টিংশন, এই যে বিবাহ ব্যাপারটা, আনইকুয়াল ম্যারেজ, তাদের বিবাহটা, তারপর এখানে সোসাইটির অবস্থাটা, ইতালির পলিটিক্যাল অবস্থা কতটা নিকৃষ্ট ছিল, ঠিক আছে, তারপরে মানুষদের মধ্যে যে কতটা ষড়যন্ত্র, কতটা খারাপ হইতে পারে, এই জিনিসগুলো কিন্তু এখানে মেইন থিম হিসাবে তোমরা পাবা।